এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 4। লেখক নীর। প্রান্তিক, অভি আর পিয়ন্তি গাড়ি থেকে নামতে প্রান্তিককে দেখে শৈবা, ইরফান, অনিক আর সারিন প্রান্তিকের কাছে যায়। প্রান্তিকের পাশে অভিকে দেখে বউ কুঁচকে প্রান্তিককে সারিন বলল, প্রান্তিক, তোমার সাথে ওই ছেলেটা কেন? প্রান্তিক অভির দিকে এক পলকে তাকিয়ে কিছু না বলে সারিনকে বলল, আচ্ছা সবাই চল, কেম এ বসি। এর মধ্যে পিয়ন্তি আলতো হেসে বলল, সারিন আপু, ও আমার কাজিন অভি। এই তো গতকালে আমাদের বাসায় উঠেছে। অভি চুপসে যায়। সারিন মেয়েটাকে দেখলে অভির কেমন একটা ভয় ভয় লাগে। অভি, তুই ওই যে দেখলি না একটা মেয়েকে, ওইটার নাম সারিন, মাহাদিয়া। আদার্স নেম লেডি ধন বলতে পারিস। অভি পিয়ন্তির কথা শুনছে আর পিয়ন্তির খাতা থেকে নোটগুলো নিজের খাতায় তুলছে, আর এইদিকে পিয়ন্তি বকবক করেই যাচ্ছে। পিয়ন্তি বিরক্ত নিয়ে অভির হাত থেকে কলমটা কেড়ে নিয়ে বলল, উফ অভি, আমি বকবক করেই যাচ্ছি আর তুই আমার কথা না শুনে লিখছিস। নোট তো আর উড়ে যাচ্ছে না, তাই না? বাসায় গিয়ে লিখিস। আমি তো শুনছি, তুই বল, আমি শুনি আর লিখি। প্রান্তিক, ওই ছেলেটা তোর কাজিন আর তুই ওকে রেগিং করলি? শোয়েবের কথায় প্রান্তিক চুলগুলো পেছনে নিতে নিতে বাঁকা হাসলো। শোয়েবের পাশ থেকে ইরফান বলল, হুম ঠিক। তুই কিভাবে করলি ওইটা? তুই রেগিং করেছিস এইটা তো আমি ভাবতেই পারি না। দেখো প্রান্তিক, তুমি ওই ছেলেটার সাথে একদম মিশবে না, বুঝলে? দেখ সারিন, তোকে আগে থেকেই বলছি, আবারও বলছি, ভোরে একদম গার্লফ্রেন্ড হওয়ার তাই করবি না। কথাটা বলে প্রান্তিক হাতের গিটারটা নিয়ে বাজাতে লাগলো। ইরফান সবসময় গিটার আনে শুধুমাত্র প্রান্তিকের জন্য। ক্লাস শেষে অভি আর পিয়ন্তি একসাথে বের হতে ব্লু শার্ট আর অফ হোয়াইট কালার প্যান্ট পরা একটা ছেলে অভির দিকে হাত বাড়িয়ে একটু হেসে বলল, হাই, আমি নেওয়াজ, তোমাদের সাথেই পড়ি। অভি হাত বাড়াতে যাবে এমন সময়, এই তোরা এইখানে কি করছিস? এই কথাটা শুনতে সামনে অভি আর পিয়ন্তি প্রান্তিককে দেখতে পায়। অভি তো প্রান্তিককে দেখে ভয় পেয়ে গেছে। প্রান্তিক অভির দিকে এমন ভাবে রাগী রূপ নিয়ে তাকিয়ে আছে, এই বুঝে অভিকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। না মানে ভাইয়া, নেওয়াজ আমাদের ক্লাসে পড়ে তাই পরিচিত হচ্ছে। পিয়ন্তি, তুই গাইতে গিয়ে বস। পিয়ন্তি প্রান্তিকের গম্ভীর কণ্ঠ শুনে অভিকে না নিয়ে দৌড়ে চলে গেল। অভি যেই যেতে যাবে তখনই প্রান্তিক অভির হাত ধরে ফেলে। অভির হাত ধরে অভিকে প্রান্তিকের পাশে এনে দাঁড় করিয়ে নেওয়াজকে বলল, পরিচিত হতে চাচ্ছিলে না? নেওয়াজ আমতা আমতা করে বলল, ভাই। প্রান্তিক অভির হাত মস্কাতে মস্কাতে বলল, শি ইজ মাই ফিউচার, শি ডন নট লাইক এট হিম, মাইন্ড ইট। অভি প্রান্তিকে মস্কানতে হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছিল, কিন্তু তাও দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল। কিন্তু প্রান্তিকে এই কথাতে অভি অবাক হয়ে প্রান্তিকের দিকে তাকালো। সে কি শুনলো? এই লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? নেওয়াজ অবাক হয়ে একবার অভির দিকে আরেকবার প্রান্তিকের দিকে তাকাচ্ছে। প্রান্তিক একটু হেসে চোখে সানগ্লাসটা পরে অভির হাত টানতে টানতে গাড়ির সামনে নিয়ে এসে রাগী কণ্ঠে বলল, সামনে বসো। অভি ভয়ে আর কথা না বাড়িয়ে সামনে বসলো। পিছনে পিয়ন্তির দিকে তাকালে পিয়ন্তির চোখ টিপ মারল। অভির এখন ইচ্ছে করছে পিয়ন্তিকে কচু গাছে ফাঁসি লাগিয়ে মারতে, কিন্তু কি আর করা, মনের ইচ্ছে মনে মরে ফেললো। বাসায় আসতেই প্রান্তিকের রুম থেকে একটা পর একটা জিনিস ভাঙ্গার আওয়াজ ভেসে আসছে নিচতলায়। মিসেস মনীষা চৌধুরী বারবার পিয়ন্তিকে বলছে, কি হয়েছে? কিন্তু পিয়ন্তির একটা কথা সে জানে না। অভি ভয়ে গুটিসুটি হয়ে পিয়ন্তি এক হাত খামচে ধরে আছে। প্রান্তিকের রুম থেকে আর কোনো আওয়াজ না আসাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে অভি মনীষা চৌধুরী প্রান্তিকের রুম অভি আর পিয়ন্তিকে ফ্রেশ হতে যাওয়ার কথা বলে ধীরে পায়ে প্রান্তিকের রুমে যান। মনীষা চৌধুরী রুমে উকি দিয়ে দেখলেন প্রান্তিক চুলগুলো খামচে ধরে মাথা নিচু করে খাটে বসে আছে। তিনি জানেন প্রান্তিক অতিরিক্ত রেগে গেলে এমন করেন। এটা নতুন নয়, অনেক পুরনো অভ্যাস প্রান্তিকের। বাবা, কি হয়েছে তোর? আম্মু, আমার কিছু হয়নি, সত্যি করে বল। আম্মু, আমার ভালো লাগছে না, যাও তো রুম থেকে, আমি ঘুমাবো। মনীষা চৌধুরী আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন প্রান্তিকের রুম থেকে। তিনি জানেন প্রান্তিক এর মন একদম ভালো নেই, তাই সে এমন করছে। প্রান্তিক আসেনি,
না, তোমার ছেলে দুপুরে খাইনি। কি জানি আমার ছেলেটা কি হয়েছে, চিন্তিত মুখে বললেন মনীষা চৌধুরী। অবি টেবিলে বসতেই দেখলো আসলে প্রান্তিক নেই। সেই দুপুরে যে রুমে ঢুকেছে তারপর তো একবার নিচে নামিনি তিনি। এইটা ভাবতেই অবি নরম কণ্ঠে বলল, খালামণি, আমি গিয়ে ডেকে আনি ভাইয়াকে। তুই পারবি আনতে? ওর সঙ্গে তোর কথা। আমি গিয়ে দেখি না খালামণি। আমি যাই, তোমরা খেতে বসো। এইটা বলে অবি পা বাড়ালো সিঁড়ির দিকে। অবি প্রান্তিকের রুমে উকিদের দেখে প্রান্তিক কোথাও নেই। অবি রুমে গিয়ে ওয়াশরুমে দেখলো ওয়াশরুমেও নেই। হঠাৎ চোখ পড়লো বেলকিনিতে। গিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে প্রান্তিক। ভাইয়া, খালামণি ডাকছে আপনাকে খেতে। অবির কথা শুনতে প্রান্তিকের সকালে রাগটা জেগে উঠলো। প্রান্তিক অবির দিকে রক্তচক্ষু নিয়ে তাকে হুট করে অবি দুই হাত এক মুঠো করে ধরে দেয়ালে অবিকে থেকে তাতে দাঁত চেপে বলল, অনেক শখ না ছেলেদের সাথে কথা বলতে? এত শখ না? তোর শখ আমি মিটিয়ে দিচ্ছি, সকালটা হতে দে। অবি হাতের ব্যথায় কুকড়িয়ে উঠে বারবার বলছে, ভাইয়া ছাড়ুন, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। অবির চোখে পানি দেখতে প্রান্তিক অবির হাত দুটো ছেড়ে ফেলে দিয়ে বলল, নেক্সট টাইম, জাস্ট নেক্সট টাইম তোমাকে কোনো ছেলের সামনে যেতে দেখলে টাচ মি, আই উইল কিল ইউ। অলসো উইথ মি, রিমেম্বার দিস। এইটা বলে গটগট করে ব্যালকনি থেকে রুমে গিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো প্রান্তিক। অবির চোখে পানি। অবি বুঝতে পারছে না কেন প্রান্তিক তার সাথে এত রুড বিহেভিয়ার করছে। এমনকি তুই তুকারি করতে পর্যন্ত ছাড়েনি। অবি হাতটা বোলাচ্ছে। লাল হয়ে গেছে হাতটা প্রান্তিকের মুচড়ানোতে। রক্ত জমাট হয়ে গেছে। অবি চোখে পানি মুছে খাবার খেতে নিচে চলে গেল। গভীর রাতে হাতে কারো স্পর্শ পেতে লাফিয়ে উঠে অভি। ঘুমিয়ে রেশ প্রান্তিককে দেখে চিৎকার করে করতে পারল না। প্রান্তিক অভির দুই ঠোঁটে আঙ্গুল চেপে উচ্চারণ করল, চুপ হয়ে শুয়ে থাকো। এরপর অভির আর কিছু মনে নেই। ঘুম দেশে রাজা আদৌ ঘুম থেকে ঘুমন্ত দেশে পাড়ি জমিয়েছে। সকাল হতে অভি চমকে উঠল নিজে হাত দেখে। হাতে মলম লাগানো, শুকিয়ে গেছে। কিন্তু সে তো মলম লাগায়নি। লাগিয়ে দিয়েছে কি? হঠাৎ কাল রাতে কথা মনে পড়তে বুক ধক করে ওঠে অভি। প্রান্তিক তার হাতে মলম লাগিয়েছে এটা ভাবতে এক হাতে মুখে দিয়ে অবাক হয়ে থাকে অভি। আজ এই পর্যন্তই। আমার একদমই আসক্ত গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি একটা ছোট্ট ছেলে, আমার খুব কষ্ট হয় গল্প রেকর্ড করতে। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।